প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। 2007-এর 11ই জানুয়ারি আমাদের ক্যালেন্ডারে একটি রেড লেটার ডে, সহজেই ভুলবার নয় সেই দিনটি। 2007-এর 11ই জানুয়ারি, যেটি আমাদের কাছে 1/11 বলে পরিচিত, কিংবা 1/11। তো সেই দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো দিনও, কারণ সেই দিন অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, মিলিটারি ব্যাকড সরকার। তো সেই 1/11 সম্পর্কে 2007 থেকেই আমরা বহু কথা শুনে এসেছি, নানা রকম তথ্য, নানা রকম গল্প, তত্ত্ব, অনেক কিছু শুনেছি অনেক মাধ্যমে। সেটি কিছুটা গণমাধ্যম থেকে, কিছুটা প্রত্যক্ষদর্শীর বিবরণী, কিছুটা পরোক্ষভাবে, নানাভাবে আমরা অনেক গল্প শুনেছি। তো সেগুলো সবই যে সত্যি ছিল এরকম না। কিছু কিছু তথ্য সত্যি ছিল, আবার কিছু কিছু ছিল অতিরঞ্জিত। আর এইসব বিষয়ে অতিরঞ্জিত অনেক তথ্য যুক্ত হয় বর্ণনায়। তো সদ্যই আমরা যা জানতে পারলাম, এবং সেইটি যার তার কাছ থেকে না, প্রিয় দর্শক শ্রোতা, সেই সময়ের DGFI বা সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদের কাছ থেকে অতি সম্প্রতি যেসব তথ্য আমরা জানতে পারলাম, সেটি গা হিম করা, গায়ের লোম দাঁড়িয়ে যায় শুনলে। অনেক তথ্য বিশ্বাস করা কঠিন মনে হবে আপনার কাছেও। তো সেই মামুন খালিদ গত 25 মার্চ রাতে তাকে গ্রেপ্তার করা হলো মিরপুরের তার DOHS এর বাসভবন থেকে, 25 মার্চ রাতে। তো সেই থেকে তিনি রিমান্ডে ছিলেন। 3 দফা রিমান্ড শেষ হয়েছে তার। তো 3য় দফা রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন, যেগুলো আমি বলছিলাম গা হিম করা, লোম দাঁড়িয়ে যায়, এরকম অবিশ্বাস্য। তো সব কিছু শুনলে আপনার কাছে মনে হবে এই বিষয়টি একটি পলিটিক্যাল থ্রিলার হতে পারত, অনায়াসই পলিটিক্যাল থ্রিলার। তো শুরু করছি, কি আমরা জানতে পারলাম তার কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই এপিসোডে। তো 3বার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। 3য় দফায় তিনি গত 6 এপ্রিল তার সর্বশেষ রিমান্ড ছিল। তো সেখানে তিনি অনেক কথা বলেছেন। তো আমরা এক এক করে সেগুলো জানব। তো তিনি জিজ্ঞাসাবাদে, রিমান্ডে যেসব তথ্য দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান হলো যে সুশীল সমাজের একাংশ এই 1/11 ঘটাবার জন্য দায়ী। তাকে নানাভাবে জিজ্ঞেস করা হচ্ছিল, কেন, কারা, কিভাবে 1/11 ঘটিয়েছে। তো তিনি এক এক করে উত্তর দিচ্ছিলেন। তো প্রধান যে অংশগুলো তার উত্তরের, তার মধ্যে একটি হলো সুশীল সমাজের একাংশ 1/11 ঘটিয়েছে। আর 1/11 ঘটাবার জন্যে তারা অনেক দিন থেকে পটভূমি তৈরি করেছে। সেটি কীরকম? 2001-এ যখন বিএনপি জামায়াত সরকার শুরু হলো, যাত্রা শুরু করলো, তখন থেকে মামুন খালেদ এরকমই বলছেন, তার বর্ণনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তখন থেকে সুশীল সমাজের একাংশ উঠে পড়ে লাগলো এই বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সরকারকে অস্থিতিশীল করবার জন্য, সরকারকে ফল করাবার জন্য সুশীল সমাজের একাংশ তারা উঠে পড়ে লাগলো। এবং তারা তাদের উদ্দেশ্য সফল করবার জন্য দেশি বিদেশি নানা চক্রের সঙ্গে যোগাযোগ শুরু করলো, এবং তারা নানা রকম বয়ান তৈরি করতে শুরু করলো। আর বিশেষভাবে সেই সময়ে জর্জ W. বুশের ওয়ার অন টেরার চলছিল, তথাকথিত জঙ্গি দমন, সন্ত্রাসী দমনের নামে ওয়ার অন টেরার চালাচ্ছিলেন জর্জ W. বুশ, সেটি নিশ্চয়ই আমাদের জানা আছে। তো এই সুযোগটি সেই সুশীল সমাজের একাংশ নিয়েছিল। কিভাবে? তারা পশ্চিমকে ইঙ্গিত দিয়েছিল, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো তাদেরকে ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে। অর্থাৎ সুশীল সমাজের একাংশ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জঙ্গি নাটক সাজিয়ে, বাংলাদেশে তখন নানা রকম জঙ্গি নাটক হতো। যখন 1/11 শুরু হলো তখনকার কথা বলছি, 1/11-এর যে 2 বছর নানা রকম জঙ্গি নাটক হতো, জঙ্গি ধরা হতো, জঙ্গি দমন করা হতো, জঙ্গিকে মারা হতো। তো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমে অন্যান্য দেশগুলোকে বার্তা দেওয়া হতো যে আমরা জঙ্গি দমন করছি। আর এইটি তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল,
তারা তাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘন বা বেআইনি কার্যকলাপকে ইগনোর করত। তো এটি তারা সুবিধাজনকভাবে ব্যবহার করেছে, সিচুয়েশনকে ম্যানিপুলেট করেছে ১/১১ কুশীলবেরা। তো মামুন খালেদ আরও জানালেন, শুধু যে সুশীল সমাজের একাংশ তা না, দুটো সংবাদপত্রের কথা উল্লেখ করলেন বিশেষভাবে। দুটো সংবাদপত্র, একটি বাংলা একটি ইংরেজি, এবং সেই দুটো সংবাদপত্রের সম্পাদকদের নাম তিনি বললেন। তো গণমাধ্যমে যেভাবে এসেছে সংবাদপত্রগুলোর নাম নেওয়া হয়নি, সম্পাদকদেরও নাম বলা হয়নি, কিন্তু বিষয়টি আমাদের কাছে আগে থেকেই পরিষ্কার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন আমি কোন সংবাদপত্রের কথা বলছি। একটি বাংলা একটি ইংরেজি। তো বাংলার সংবাদপত্র প্রথম আলো আর ইংরেজি দ্য ডেইলি স্টার। তো এই দুটো সংবাদপত্র এবং সম্পাদকের কথা বলা হয়েছে। এবং মামুন খালেদ আরও বলেছেন যে এই দুই সম্পাদক মহানায়ক এই ১/১১ অন্যতম কুশীলব, অর্থাৎ তাদের পরিকল্পনায়, তাদের তৈরি ব্লু প্রিন্টে ১/১১ হয়েছে। সঙ্গে সুশীল সমাজের একাংশ যোগ দিয়েছিলেন, আরও অনেকেই আছেন, বাট এই দুইজনের কথা বলা হয়েছে যে এই দুই সম্পাদক বিশাল ভূমিকা পালন করেছেন। এবং তারা তাদের পত্রিকায়, যেটি বলছিলাম ২০০১-এ যখন বিএনপি জামায়াত সরকারের জোট সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন তাদের বিরুদ্ধে নানা রকম বয়ান তারা তৈরি করছিলেন তাদের এই দুই পত্রিকায়। এমনভাবে প্রতিবেদন ছাপাতেন, এমনভাবে রিপোর্ট করতেন, যাতে করে জনমনে রাজনীতি সম্পর্কে সার্বিকভাবে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। অর্থাৎ বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া তারা গ্রহণ করেছিলেন। সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবার সব রকমের চেষ্টা তারা করেছেন। এবং শুধু তাই না, তারা দুই নেত্রীকেও মাইনাস করবার যে ফর্মুলা -2, সেটিও কার্যকর করবার চেষ্টা চালিয়েছেন এট দ্য সেম টাইম এই দুই সম্পাদক এবং দুই সংবাদপত্র। এবং মামুন খালেদ আরও বলেছেন, ১/১১ পর যখন রাজনীতিবিদদের টর্চার করা হতো গোয়েন্দা সেলে নিয়ে, এবং টর্চার করে তাদের মাধ্যমে তাদের থেকে জবানবন্দি আদায় করা হতো, সত্য মিথ্যা অর্ধসত্য, এবং সেই জবানবন্দিগুলো যাচাই বাছাই ছাড়া এই প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের পত্রিকায় হুবহু ছাপিয়ে দিত। আচ্ছা, আমরা দেখি ইন্টারন্যাশনাল নিউজগুলো, ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো যখনই তারা রিপোর্ট করে কোনো কিছু, তারা অনেক সময় মেনশন করছে যে তবে রয়টার্স এটি যাচাই করতে পারেনি। এমন একটি তথ্য আমরা পেয়েছি, ইরান তেল আবিবে হামলা করেছে, একটি বিল্ডিং ধসে গেছে বলে জানা গেছে, তবে রয়টার্স ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারেনি, দ্য গার্ডিয়ান এটি যাচাই করতে পারেনি, তারা কিন্তু এটি উল্লেখ করে। তো সেই সময়ে আমাদের মনে আছে নিশ্চয়ই, ডেইলি স্টারের কথা যদি বিশেষভাবে বলি, মাহফুজ আনাম ডেইলি স্টার সম্পাদক, তিনিও কিন্তু এরকম অসংখ্য রিপোর্ট যাচাই বাছাই ছাড়া শুধু ডিজিএফআই সাপ্লাই দিয়েছে, সেগুলো কিন্তু হুবহু ডেইলি স্টারে ছাপিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে কি মনে করে তিনি একবার বলেই ফেললেন যে আমি তখন যাচাই বাছাই না করে অনেক রিপোর্ট প্রকাশ করেছি, আর সেই কারণে বিশেষভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন একটি বক্তব্য তিনি রেখেছিলেন আওয়ামী আমলে, ইন গুড ফেইথ বোধহয়, সরল বিশ্বাসে। তো সেইটি তার জন্য বুমেরাং হয়েছিল, এবং তার বিরুদ্ধে খুব সম্ভবত 64 জেলায় মামলা হয়েছিল, বিভিন্ন জেলার উপজেলাতেও মামলা হয়ে থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাগুলো হয়েছিল মাহফুজ আনামের বিরুদ্ধে। তো এই সত্যতা, শেখ মামুন খালেদের যে বক্তব্য, সত্যতা এখানে পাওয়া গেল। কারণ মামুন খালেদও তার জবানিতে, তার তদন্তে, ইন্টারোগেশনে স্বীকার করেছেন যে তারা ডিজিএফআই থেকে পাওয়া রাজনীতিবিদরা যেসব স্বীকারোক্তি দিতেন মার খেয়ে নির্যাতিত হয়ে, সেগুলো হুবহু ছাপিয়ে দিত ডেইলি স্টার এবং প্রথম আলো। তো তাদের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে যে এই দুই সম্পাদক এই ১/১১ প্রধান কুশীলব, এবং তাদের চক্রান্তে, তাদের ব্লু প্রিন্টে এই সব কিছু হয়েছে। মামুন খালেদ আরও বলেছেন যে সেনাবাহিনী ১/১১ শেষের দিকে যুক্ত হয়েছে, সেনাবাহিনীর এখানে প্রধান ভূমিকা ছিল না। তিনি বলবার চেষ্টা করেছেন সেনাবাহিনী বাস্তবায়ন পর্যায়ে 1/11-এর ইমপ্লিমেন্টেশন ফেজে তারা যুক্ত হয়েছে, কিন্তু পরিকল্পনায় বা ব্লু প্রিন্ট প্রণয়নে সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না, একথা বলেছেন মামুন খালেদ। তিনি আরও বলেছেন সেনাবাহিনী এক ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়ে 1/11-এ যুক্ত হয়েছিল। সেটি কীরকম? যে সেনাবাহিনীকে ভয় দেখানো হয়েছিল যে যদি তারা এই সুশীল সমাজের একাংশের সঙ্গে যুক্ত না হন,
এবং সহযোগিতা না করেন 1/11-কে সফল করতে, তাহলে তারা মিশনে যেতে পারবে না। তাদের যে শান্তি পিস কিপিং মিশনে পাঠানো হতো জাতিসংঘের বিভিন্ন দেশে পৃথিবীর, এবং তারা ফরেন কারেন্সি আর্ন করতে পারতেন সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা, সার্বিকভাবে সশস্ত্র বাহিনীর লোকেরা, পুলিশের লোকের অনেকে গিয়েছেন। তো তাদের সেই সুযোগটি বন্ধ হয়ে যাবে বলে তাদের বলা হয়েছিল। তো জানি না এরকম একটি টোপ বা বেইট দিলে সেইটি সেনাবাহিনী গিলতে বাধ্য কিনা, বা আমাদের সেনাবাহিনী সুশীল সমাজকে এত ভয় কবে পেতেন সেটি আমরা জানি না। তো মামুন খালেদ এমনটি বলেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন মূল বিষয় হলো মামুন খালেদ আরও বলেছেন যে এই দুটো সংবাদপত্রকে বেশি ব্লেম দেওয়া হয়েছে, এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে এরা শুধু যে সংবাদপত্র হিসেবে কাজ করেছে তা না, 1/11 পুরো সরকারের সময় 2 বছর প্রায় ডিজিএফআই এর প্রধান মুখপত্র হিসেবে কাজ করেছে এই দুটো পত্রিকা। শুধু সংবাদপত্রই তারা ছিল না, গণমাধ্যমে ছিল না, ডিজিএফআই এর মুখপত্র ছিল। অভিযোগগুলো কিন্তু ভয়াবহ। আর আমাদের দেশে এই 2 পত্রিকা কিন্তু বাংলাদেশের একটি বড় সংখ্যক লোকের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি এই দুটো পত্রিকায় মব হয়েছে, মবের শিকার হয়েছে, অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তো এই বিষয়গুলো আসলে এইভাবে ঘটেনি। এর পেছনে হতে পারে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত খুব কাজ করে থাকতে পারে। কারণ এই দুটো পত্রিকার বিরুদ্ধে অনেক কথা আছে এই দেশের মানুষের। শুধু যে তারা 1/11-এর কুশীলব ছিলেন তাই না, এই পত্রিকাগুলোর ভারতের পক্ষে বয়ান তৈরি করা, ভারতের আধিপত্যবাদের পক্ষে দাঁড়ানো, এরকম অভিযোগ আছে। বিভিন্ন সময় অভিযোগগুলো উঠেছে। তো অন্যান্য গণমাধ্যম তাদের অনেক রিপোর্টিং তুলে ধরে সেটি প্রমাণ করবার চেষ্টা করেছে যে তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশে ভারতীয় স্বার্থ রক্ষা করবার চেষ্টা করেছে। যদিও এই দুটো পত্রিকার সম্পর্কে কথা বলতে আমি ভালো বোধ করছি না, কারণ সেই ছাত্র জীবন থেকে, কলেজ লাইফ থেকে তাদের দেখেছি। তো ডেইলি স্টার পত্রিকা বিশেষভাবে আমি পড়তাম, আমার শিক্ষার্থীদের অনেক সময় পড়াতাম ইংরেজি ডেভেলপ করবার জন্যে। আর প্রথম আলো পত্রিকা বাংলাদেশে সুশীল সমাজে বহুল সমাদৃত একটি পত্রিকা, এবং সার্কুলেশনের দিক থেকেও পত্রিকাটি এগিয়ে ছিল। আর বহু আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাওয়া এই পত্রিকাটি প্রথম আলো, ডেইলি স্টারও। তো এই পত্রিকার এরকম ভূমিকা যদি হয় তাহলে আমাদের দুঃখ রাখবার আর জায়গা থাকে না। আমরা বিচ্ছিন্নভাবে অভিযোগগুলো পেতাম। সাধারণ মানুষ অনেকে এই পত্রিকা দুটোর বিরুদ্ধে অভিযোগ করতেন, সবাই যে জেনে বুঝে করতেন তা না। আমাদের দেশে মানুষের মধ্যে একাংশ আছে তারা কারণে অকারণে ভারত বিরোধিতা করবে। আমি ভারত বিরোধিতা করতে চাই কারণে, কোনো নির্দিষ্ট কারণ থাকতে হবে। পাইকারি ভারত বিরোধিতা না, সবাই করছে আমিও করবো এরকম না বিষয়টি। আমার ক্ষেত্রে এইভাবে কাজ করে না বিষয়টি। বাট আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। তো সব লোক যে জেনে বুঝে ভারত বিরোধিতার কারণে শুধু ডেইলি স্টার বা প্রথম আলোকে বিরোধিতা করেছে এরকম না, আবার কেউ কেউ সে কারণে করেছে। তো আর আমার ক্ষেত্রে বললাম যে এই পত্রিকা দুটোর সঙ্গে আবেগ জড়িত আছে কম বেশি। আমি না, শুধু আরও অনেকের আছে আবেগ। থাকলেও এই পত্রিকাগুলো যদি সত্যিকার অর্থে এমন ভূমিকা পালন করে থাকে যা আমরা এতদিন মিথ মনে করেছি অনেকে, বাট এখন যা শোনা যাচ্ছে এই তথ্যগুলো, মামুন খালেদ যে তথ্যগুলো দিলেন, তো আমার মনে হচ্ছে এই 2 পত্রিকা এবং সম্পাদক দুজনের বিরুদ্ধে তদন্ত হতে পারে। এবং বিএনপি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সৎ সাহস দেখাবেন কিনা ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে তদন্ত করা। নিরপেক্ষ তদন্ত হতে পারে। তদন্ত কমিটি এমনভাবে করতে হবে যাতে দেশে বিদেশে কোথাও কোনো প্রশ্ন না থাকতে পারে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে, এবং 2 সম্পাদককে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, এবং আরও কাউকে সংশ্লিষ্ট আরও অনেকেই আছেন তাদেরকে আনতে হবে জিজ্ঞাসাবাদের আওতায়, এবং সত্যিকার অর্থে এই 2 পত্রিকার কী ভূমিকা ছিল 1/11-এ সেটি খুঁজে বের করতে হবে। যদি তদন্তে তারা ক্লিন হয়ে আসতে পারেন ফাইন, তাহলে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো থেকে তারা মুক্তি পাবেন। আর যদি না পারেন তাহলে কী ভূমিকা তাদের ছিল, কার স্বার্থে তারা এটি করেছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র সাজাবার চেষ্টা করা হয়েছে, জঙ্গি রাষ্ট্র বানাবার চেষ্টা করা হয়েছে বহির্বিশ্বের কাছে। ভয়ঙ্কর অভিযোগ এটি।
এটি সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। এবং রাজনীতিবিদদের ডিমিন করবার চেষ্টা করা হয়েছে পরিকল্পিতভাবে। একটি বিষয় হলো রাজনীতিবিদরা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের কোনো ইথিক্স নেই, সেটি আমরা জানি। কিন্তু ইচ্ছাকৃতভাবে পারপাসলি তাদেরকে ডিমিন করবার চেষ্টা করা, সেটি অন্যায়, ভয়াবহ অন্যায় আমি বলব। এবং বিরাজনীতিকরণ প্রক্রিয়া -2 এইসব বিষয়ে তাদের কী ভূমিকা আছে, এইটি তদন্তে বেরিয়ে আসতে হবে যথাযথভাবে। এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একটি তদন্ত কমিটি গঠন করা হোক ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এবং সেটি বিচার বিভাগীয় হতে হবে, যাতে সেটি নিয়ে কোনো প্রশ্ন না থাকে। এবং এটি দেশের স্বার্থে, জাতির স্বার্থে করতে হবে। এবং এই বার্তা ভবিষ্যতে যারা রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের জন্য একটি কঠোর বার্তা হয়ে থাকবে যে কোনো ষড়যন্ত্র করি, যেই মহল থেকে আপনি করুন না কেন, যত ক্ষমতাধর আপনি হন না কেন, যেই মহল থেকে আপনি আসুন না কেন, যে কোনো ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে করলে কখনো না কখনো আপনি আটকে যাবেন, আপনি ধরা পড়বেন, আপনার বিরুদ্ধে তদন্ত হবে এবং আপনাকে এক্সপোজ করে দেওয়া হবে। তো এই ভয় দেবার জন্যে, এই বার্তাটি দেবার জন্যে, এই মেসেজটি দেবার জন্যে এই তদন্ত করে তাদের দায় নির্ধারণ করবার দায় কিন্তু এখন সরকারের উপর। তো বিএনপি সরকার তখনই এটি টেক আপ করবে যদি তাদের সেই সৎ সাহস থাকে। আর যদি তারা ইস্যুটিকে টেক আপ না করে, তাহলে বুঝতে হবে যে তারা নিজেরাও এসব কোনো ফন্দে ফিকির করছে ভবিষ্যতের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।